বর্তমানে আমার মোটরসাইকেলের ফুয়েলের যে অবস্থা, এই অবস্থায় আমার বাইক চালাইতে সবচেয়ে বেশি ভয় লাগে। সাইড স্ট্যান্ড করে রাখলে ইমার্জেন্সিতে চলে যেতেছে। তার মানে 2 লিটার বা এর আশপাশে ফুয়েল হয়তো আমার বাইকে আছে, 2-2.5 লিটারের মতোই হবে, কারণ এটার ট্যাঙ্ক কিন্তু ছোট, মেবি 11 লিটার বা 10 লিটার। MT-15 এর ট্যাঙ্কটা আবার একটু ছোট থাকে, যদিও মাইলেজ ভালো। এই অবস্থায় ফুয়েল মানে মনে হয় যে কখন যেন বন্ধ হয়ে যাবে। আর আজকে আমরা একটু মাইলেজ নিয়ে কথা বলবো, মানে বাইকে ভালো মাইলেজ পাইতে হলে কিভাবে কি করলে ভালো মাইলেজ পাওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। কারণ অনেকে মাইলেজ সংকটে ভুগে, অ্যান্ড অনেকে এরকম একটা ব্যাপার নিয়ে ভুগে। কি ব্যাপার জানেন? যে আছে না, একজন পাইতেছে একই বাইক চালায় 40, আরেকজন পাইতেছে 30, আরেকজন পাইতেছে বিলো 30, আরেকজন পাইতেছে বিলো 50, সরি মানে ও 50-র উপরে আর কি, বিলো না, তো আপার 50 আর কি। এই ধরনের কিছু ব্যাপার হয়। একজন পাবে 50-এর উপরে, একজন পাবে 30-এর নিচে, একই বাইক একই পাম্পের তেল, কেন? এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। এর আগে একটা ছোট্ট ব্যাপার আপনাদের বলি, একটা রূপক অর্থে একটা ঘটনা আপনাদেরকে একটু শেয়ার করি। ধরেন আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, আপনি যে কোনো খাবারই খাইতে পারতেছেন, অ্যান্ড তখন যদি আপনি স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্য সচেতন আপনাকে হইতেই হবে, কারণ যা তা খাইলে আপনি ওভারওয়েট হয়ে যাবেন। অ্যান্ড স্বাস্থ্য সচেতন যখন হবেন তখন আপনি বেছে খাবেন যে কোন খাবারটায় ফাইবার বেশি, কোন খাবারটা মজাও আবার পুষ্টিকর, কোন খাবারটায় ফ্যাট, লো ফ্যাট, এরকম। তো এই সমস্ত চিন্তা ভাবনা তখনই করবেন যখন হচ্ছে আপনার ওয়ে থাকবে, জায়গা থাকবে, আপনার অপশন থাকবে। কিন্তু যখন আপনার অপশন থাকবে না, তখন কি হবে জানেন? তখন পূর্ণিমার যে চাঁদ, সেই চাঁদকে আপনার ঝলসানো রুটি মনে হবে, যে ওইটারে যদি পাই ওইটাকেই আমি চাবায় খেয়ে ফেলবো। ব্যাপারটা এরকম হয়। তা আপনার কাছে অপশন থাকলেই আপনি অপশন নিয়ে নাড়াচাড়া করবেন, কোনটা নেবেন ওইটা নিয়ে চিন্তা করবেন। কিন্তু যখন আপনার কাছে অপশন থাকবে না, তখন যদি একটা পান তাহলে অমনি ধরে ঘাপুস ঘুপুস খান। ব্যাপারটা এমন হয়। আসলে মাইলেজের ব্যাপারটাও এরকম, এই জন্যই বললাম। প্লাস ফুয়েলের যে আমরা এই পাম্প সিলেক্ট করি, এই ব্যাপারটা এমন। আমার ইচ্ছা ছিল এবার এটার মাইলেজ চেক করবো অ্যান্ড ট্রাস্টে গিয়ে ফুয়েল লোড করবো বা কিছু, কিন্তু এই অবস্থায় আমার চালাইতে একটু ভয় লাগতেছে। এই জন্য আমি আশপাশ থেকে তেল নিবো, অ্যান্ড অল্প টাকার তেল নিবো, যাতে, কারণ আমার এইভাবে ট্যাঙ্ক খালি রাখতে ভালো লাগে না, মানে যাতে ট্যাঙ্কটা মানে এই রিস্কের মধ্যে যাতে না থাকি আর কি। এই হলো মেন কাহিনী। কিন্তু এই এলাকায় আবার জ্যাম পড়লো কেন? এই এলাকায় তো জ্যাম বন্ধ হয়ে গেছিল। যেখানে ছিলাম আমরা, এখানে থাকি আমরা। একটু ফার্স্টে বলি হচ্ছে কিভাবে বাইক মেনটেন বা কিভাবে বাইক চালাইলে বা কোন কোন জিনিস খেয়াল রাখলে বাইকে আপনি মাইলেজ ভালো পাবেন। একটা জিনিস মনে রাখবেন, বাইকের সমস্যার কারণে তেল যে অতিরিক্ত খাবে একদম 50-এর উপরে আর 30-এর নিচে, এটা হইতেই পারে না। এটা আপনার চালানোর স্টাইলের কারণে হয়। কারণ ভাই বাইকের সমস্যা আর কি সমস্যা, তেলের লাইনে আবার কি সমস্যা থাকবে? তেল যখন বেশি যাবে বাইক তখন বেশি দৌড়াবে, এটাই হলো ব্যাপার। বেশি ব্লাস্টিং হবে, ভেতরে তেল বেশি যাবে কিন্তু চলবে কম। ভাই এটা সম্ভব না, এটা সিসি বেশি হইলে সম্ভব হইতে পারে, বাট একই বাইকে 2 রকম হবে যদি তখনই হবে যখন হচ্ছে আপনার কোনো প্রবলেম থাকবে চালানোর স্টাইলে। মানে এফআই বাইকে তো কোনোভাবেই সম্ভব না, অ্যান্ড কার্বোরেটর বাইকেও খুব যে বেশি তেলের তারতম্য হবে ব্যাপারটা তা না। তবে ভালো মাইলেজ পাইতে হলে রাইডিং স্টাইল তো অবশ্যই ভালো থাকতে হবে, ওইটার ব্যাপারে আসতেছি। তার আগে বলি যে কোন কোন জিনিসে খেয়াল রাখবেন। বাইকের চেইন লুপ করা থাকতে হবে, চেইনের অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকতে হবে, টাইট ঢিল ঠিক থাকতে হবে, এবং চাকা যাতে ডানে বায়ে বাঁকা না থাকে পেছনেরটা, ওটাকে অ্যাডজাস্টমেন্ট বলে মূলত। চেইন টাইট ঢিল এবং চাকা যাতে বাঁকা না থাকে, এই ব্যাপারটা এদিক দিয়ে চলে যায়। এই চিপা দিয়ে বেরোতে গেলে মেন রোডে যায় একটা জ্যাম খাইতে হয়। আমার তো মেন রোডে কাজ না, আমার পাম্প হলেও ওই রোডের মাথায়, আমি এদিক দিয়ে বের হইলেও সেই পাম্পের ওদিক দিয়ে বের হবো, যদি এদিক দিয়ে একটু চিপা ঠেলতে হবে আমার, এটাও তো জ্যাম ধরু। আচ্ছা, চেইনের অ্যাডজাস্টমেন্ট, চেইনের লুপ, চাকার টায়ার প্রেশার ঠিক থাকতে হবে। আপনার খেয়াল রাখতে হবে যে আপনার চাকার যে বেয়ারিংগুলো আছে ওইগুলো ঠিক আছে কিনা, মানে চাকা ইজিলি ঘুরতে পারে কিনা। মাঝে মধ্যে চাকা উঠায় ঘুরায় দেখবেন লক টক হয়ে আছে কিনা। এই লক ব্রেক প্যাডের কারণে হইতে পারে, ডিস্ক বাঁকার কারণেও হইতে পারে, বা ব্রেকের যে কেবল আছে সেই কেবল মানে হোস পাইপ যেটা, ওইটার প্রেশার এদিক সেদিক হওয়ার কারণেও হইতে পারে। মানে ব্রেকের অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে তাহলেও আপনার মাইলেজ ভালো পাবেন না, কারণ ব্রেক যদি সবসময় ধরেই রাখে তাহলে মাইলেজ ভালো কিভাবে পাবেন, তাই না? তো এই জিনিসগুলো যদি ঠিক রাখেন তাহলে হচ্ছে বাইকের মাইলেজ আপনি ভালো পাবেন। অ্যান্ড অবশ্যই ভালো ফুয়েল। আর ভালো ফুয়েল আর খারাপ ফুয়েলের কারণে হয়তো বা ফুয়েল কম বেশি খরচ হইতে পারে, এরকম প্রবলেম আমি আসলে ওইভাবে নিজে কখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে যাচাই বাছাই করতে পারি নাই, বাট শুনছি এরকম হইতে পারে। অ্যান্ড এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখলে আপনার বাইকের দিক থেকে আপনি ওকে। এবার হচ্ছে আপনি কেমন চালাচ্ছেন। এখন এই বাইকটা,
এই বাইকটা যদি আমি 60 ফিটে চালাই তাহলে এই বাইক থেকে আমি মাইলেজ পাই 30-31 পার লিটার। অ্যান্ড এই বাইকটা যদি আমি উত্তরা থেকে মিরপুর যাতায়াত করি তাহলে আমি 44-এর নিচে কখনো পাই নাই, 44-এর উপরে পাইছি। অ্যান্ড এই বাইকটা যদি আমি কোনো কারণে হাইওয়েতে যাই তাহলে এটার মাইলেজ 50 বা এর উপরেও অনেক সময় উঠে যায় পার লিটার। তাহলে চিন্তা করেন, 3টা জায়গা যে বললাম, 3টা জায়গায় আমরা 3ভাবে বাইক চালাই, এই কারণে 3 ধরনের মাইলেজ। এখন ধরেন যারা আপনাকে বলবে যে আমি মাইলেজ অনেক কম পাই, তাদের ঘোরাঘুরিটা একটু যাচাই বাছাই করে দেখেন। তারা ঘুরে হচ্ছে এই যে আমি আজকে যেরকম ঘুরতেছি 2 বা 1 নাম্বার গিয়ারেই আমার বাইকটা চলতেছে। টপ স্পিড এই সমস্ত জায়গায় হায়েস্ট কত উঠতেছে? 25, হয়তো 30। তাহলে আমার ইঞ্জিন তো সেমভাবেই ঘুরতেছে। আমি যদি 5 নাম্বার গিয়ারে থাকতাম বা 6 নাম্বার গিয়ারে থাকতাম, এই আরপিএম তো 4000-5000 পর্যন্ত তুলতেছি বারে বারে। এই আরপিএমে চাকা কতবার ঘুরতো এবং কত কিলো চলতো, অ্যান্ড এইখানে চাকা কতটুকু ঘুরতেছে আর কত কিলো চলতেছে, তাই না? এইটাই হচ্ছে ফ্যাক্ট। আমি যখন খোলা রাস্তায় চালাবো, বড় রাস্তায় চালাবো, 5 নাম্বার 6 নাম্বার গিয়ারে চালাবো, তখন 5000 আরপিএমে আমার বাইকটা 1 ঘন্টায় কত কিলো যাইতেছে? মোটামুটি কম হইলেও 60 থেকে 70 কিলো যাইতেছে। আর আমি যখন এইখানে চালাইতেছি তখন আমার 4000-5000 আরপিএম উঠতেছে, হয়তো 5000-4000-এ কম উঠতেছে, 3-4000-এই বেশি থাকতেছে। বাট তারপরেও চিন্তা করেন এখানে আমি 1 ঘন্টায় কয় কিলো যাইতেছি? হয়তো 5 কিলো, 7 কিলো, 10 কিলো, আচ্ছা 20 কিলোই। তাহলে 1 ঘন্টায় তো মোটামুটি আমার 1 লিটার তেল পুড়তেছে, তাই না? তো 1 লিটার তেল আমার পুড়তেছে, একবারে যাইতেছি 20 কিলো, একবারে যাইতেছি মোটামুটি 60-70 কিলো। তাহলে এইবার হিসাবটা মনে হয় বুঝে যাওয়া উচিত, তাই না? যে আসলে যখন বড় রাস্তায় চলবো তখন সেম তেল খরচে আমার বাইকের চাকা বেশি ঘুরতেছে, এই জন্য আমার এখানে মাইলেজ শো করতেছে। এখন বাইক দেখবে চাকা কতটুকু ঘুরছে, ইঞ্জিন কতটুকু ঘুরছে বা কতক্ষণ চালাইছেন, এগুলা হিসাবে তার মাইলেজ দেবেন। আমরা তো মাইলেজ দিয়ে যাচাই করি, আমরা সময়, রাস্তা এবং এই সমস্ত ব্যাপারগুলা কতক্ষণ ইউজ করতেছি এইগুলা আমরা যাচাই বাছাই করতেছি না। তাহলে তো সমস্যা। জ্যামে বসে থাকলে চাকা ঘুরবে না, বাইকের তেল তো ঠিকই শেষ হবে। তাহলে আপনি যদি 1 ঘন্টা জ্যাম ঠেলেন, 5 মিনিট বাইক চালান, তাহলে তো 5 মিনিটের মাইলেজই আপনাকে দেখাবে, তাই না? যে 1 ঘন্টা জ্যাম ঠেলছেন ওটা তো মাইলেজে কাউন্ট হবে না। এই হলো ব্যাপার। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি পেট্রোল পাম্পে। অ্যান্ড হয়তো 500 টাকার তেল নিব। 500 টাকার তেল নিয়ে আপাতত এটার ট্যাঙ্কটা কিছুটা নিয়ে রাখি আর কি। মানে আমার একটু কেমন যেন লাগে, ট্যাঙ্কে তেল না থাকলে না আমি মানে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, আমার কাছে বাজে লাগে ব্যাপারটা। ফুয়েল পাম্পের টাকা চাইলে এখানে রাখতে পারেন, আবার এভাবে রেখে টান দিয়ে না অনেক সময় উড়া যায় যদি এরকম বেশি বের হয়ে থাকে। আর যদি আরেক ভাঁজ দিয়ে রাখতে পারেন, নর্মালি উড়ে না, কারণ আমি অনেক সময় টোলের কাগজ বাম দিক দিয়ে এটা কই যাইতেছে আমার সামনে যাওয়ার চেষ্টা করতেছে, অথচ বামের লাইনে কিন্তু আমিও খারাপ কম না, আমি ওর আটকায় রাখুন, দেখ চাইতে দিব না। এরকম বহুত মানুষের বহুত সুযোগ দিয়ে দেখছি। এই দেখেন লাফালাফি শুরু করে দিছে। টাকা এভাবে রাখবেন। অ্যান্ড টাকা এভাবে রাখলে একটা সমস্যা আছে। এখন আপনি যদি পুরান ঢাকা বা এরকম কোথাও থাকেন তাহলে আবার একটা ঝামেলা আছে। ধরুন ফুট করে দেখবেন দিক সেদিক টাকা আছেন, পিচ্ছি বাচ্চা এসে টাকা নিয়ে দৌড় দিচ্ছে, কারণ ওই সমস্ত জায়গায় আবার কিছু ব্যাপার স্যাপার আছে। তো এলাকা বুঝে চলতে হবে। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম না, চব্বু চকুপ, ওরকম এলাকা বুঝে এই ধরনের কাজ করবেন। টাকা এখানে রাখবেন, দিবেন, ভাঙটি টাংটি হইলেও এখানে রাইখাস, একটা সেফ সাইডে যায় দেন মানি ব্যাগে ঢুকাইলে লাইনে আর কারো ঝামেলা হইলো না। কিন্তু কেউ নিয়ে দৌড় দিলে ঝামেলা আছে। আরে ভাই কতক্ষণের লাইন লাগতেছে। আমি একটা জিনিস বুঝি না, পেট্রোল পাম্পে আসতে মানুষের এইটুক লাইনের মধ্যেও মানে এরকম মাথা মুথা ঢুকায় দিয়ে আগে যাওয়ার একটা প্রবণতা যে ক্যান করে, এই জিনিসটাই মানে আমার মেজাজটা খারাপ লাগে, মনটাও খারাপ লাগে। আর জাতি হিসাবে নিজের কাছে নিজের খারাপ লাগে যে দেখেন কই যাওয়ার চেষ্টা করতেছে লোকটা, কে জানে। মানে জাতি হিসাবে নিজের কাছে নিজেরই খারাপ লাগছে। দেখেন কি একটা অবস্থা, আমি এতক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছি, বাট সে পিছনে এসে চেষ্টা করতেছে। ও ওনার কাহিনী অন্য, উনি ওই পাশ দিয়ে আগে যাওয়ার চাই। ওই পাশে আরেকটা নতুন লাইন করছে। যাক, বেটা পেড অফ হয়েছে, বেটার খুচাখুচি। সামনে একটা স্কুটারে ফুয়েল নিতেছেন। স্কুটারে ফুয়েল নিতে গেলে সমস্যা হলো পুরো ট্যাঙ্কটা খুলে দেন হচ্ছে, পুরো সিটটা খুলে দেন হচ্ছে ট্যাঙ্কের ভিতরে, মানে ট্যাঙ্কের মুখা খুলতে হয়। ট্যাঙ্কটা সিটের নিচে দেখেন 3 জন মানুষ নেমে তারপর ফুয়েল নিতে হইতেছে। ভিড়ের মধ্যে এটা একটা বিশাল ঝামেলা না, বেশ অনেক সময়ও লাগে এনাদের জন্য। আর তেলও ঢুকে কম, 5 লিটার 5.5 লিটার এরকম, একটা বিশাল ঝামেলা। স্কুটারগুলা মনে হয় প্রত্যেকটা ব্র্যান্ডের স্কুটারের এই জিনিসটা ঠিক করে ফেলা উচিত। ও চাচাদের লুঙ্গি পরা নাকি? হ্যাঁ,
দেখি যে প্রত্যেকটা ব্র্যান্ডের স্কুটারে এই জিনিসটা করা উচিত আমার মনে হয়, ট্যাঙ্কটা বাইরে দেওয়া উচিত, তাহলে আসলে সব দিক থেকে ভালো হয়। যাক, একটা R15 আমার সামনে চলে গেছে, উনি আমার সামনেই ছিল, আমি ওনার পাশে ছিলাম, মানে আমার পিছনের পুরো লাইনটা ওই পাশে চলে যাওয়াতে আমি হয়ে গেছি বে লাইন, মানে আমার পিছনে কেউ নাই, ওই লাইনের পাশে এসে পড়ছি আমি, আমার পিছন থেকে ফুল লাইনটা ওই লাইনে চলে গেছে। আর আমার পিছনের লোকটা আমার ধাক্কাইতে ধাক্কাইতে এমন জায়গায় ঢুকাইছে যে আমি ওই লাইনে আর যাইতে পারি নাই। হ্যাঁ যাক, ওটা কোনো বড় সমস্যা না। এখন যেটা করতে হবে, ফুয়েলের এখানে চলে আসছি, টাকাও বের করা আছে। ও ধুলা রে, শীতের দিনে অবস্থা দেখছেন, ধুলা। আর লেখা যাবে চাইলে, এমও লেখা যাবে চাইলে, MR মিস্টার হয়ে গেছি আমি MSI রানা থেকে। ওকে ফাইন, আসেন ভাই পিছনে আসেন, সমস্যা নেই। এই ভাই তো বাইকের লাইট টাইট বদলায়, চাক্কা মাক্কা বদলায়, পুরা অন্য একটা লেভেলে নিয়ে গেছে। ভাই আমারে দেন অকটেন, অকটেন দিবেন 500 টাকার দেন, 500, এই যে 500 টাকার অকটেন দিবেন আমাকে, ব্যাস এই আপনার টাকা। দেখ মোটামুটি 500 টাকার অকটেন থাকলে অনেক, বেশ কয়েকদিন আমি শান্তিতে চালাইতে পারবো। অকটেনের গন্ধে পুরো 4.9 লিটার 122 টাকা করে চলতেছে এখন। ইয়ো 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 হো গেয়া। এই একটা মডিফাইড ইও আছে GSX-R, এই একটা পাম্প, এই পাম্পে আসলে আবার ভাইয়া একটু সাইড দেন না, এই একটা পাম্পে আসলে আবার অনেক রকমের মডিফাইড বাইক দেখা যায়, এই সেই মডিফিকেশন থাকবেই, কারণ মিরপুরের এই সাইডটাই হলো যারাই থাকে দেখেন সিভিয়ারও মডিফাই করা, তো তারা বাইক খুব মডিফাই করতে পছন্দ করে, আর ওদের হচ্ছে মানে অল্প বয়সী পোলাপান না, তো এখান থেকে দেখা যায় 1 লিটার 2 লিটার তেল নিয়ে টুকটাক চালায় আর কি। এই জন্য এই পাম্পটাই ওদের জন্য ভালো হয়। যেমন আমি যেখানে তেল নিতে যাই, আমার দেখা যায় তেল আনতে যাইতে আসতে আধা লিটারের বেশি তেল শেষ হয়ে যায়। তো ছোটো পোলাপানদের তো আসলে এত টাকা খরচ করা এটার পিছনে করবে না ওরা, এই হলো ব্যাপার। এখন এদিক দিয়ে ডান দিক দিয়ে গেলে কি আসলে পুলিশে ধরবে? হ্যাঁ, ওই পাশে দাঁড়ায় কেস করতেছে, যদিও কাউরে ধরে নাই, বাট জানেন দেখা যাবে আমি এদিক দিয়ে মোড় নিতে গেছি আর আমার এই ধরছে, কাউরে ধরে নাই, আমার এই ধরছে। এই ঘটনাগুলো অনেক হয়েছে, একই জায়গায় সবাই অন্যায় করতেছে, কাউরে ধরতেছে না, ফুচুক করে আমি গেছি, ফুচুক করে টুচুক করে আমাকে ধরে ফেলছে, তার চেয়ে আমি ফুল গোল চত্বরটা ঘুরি। আচ্ছা, তেল মোটামুটি ভালোই উঠছে, আর ছোট্ট করে 2টা কাটা বাকি আছে, আর বাকিটা উঠে গেছে, কারণ তেল আগে ছিল 1 কাটা। তো এটা যেহেতু যদি 10 লিটারের ট্যাঙ্ক হয়, 10 লিটার না, এটা মানে 11 লিটারের ট্যাঙ্ক, নাকি আমি 10 লিটারই ধরলাম, তো যেহেতু 2 লিটার বা 2.5 লিটার ছিল, আরো 4 লিটার ঢুকছে, তাহলে 6 বা 7 লিটার তেল অলরেডি আমার ট্যাঙ্কে আছে। তো সেখানে আর অল্প কিছু তেলই বাকি আছে, যে মানে আর বেশি তেল না, অল্প একটুই ঢুকবে। যাই হোক, চলেন আমরা যেই কাজে আসছি ওই কাজ সারি। অনেক তো কথা বললাম, কথা বলতে বলতে কাজের কথাই ভুলে গেছি, যে আমি যে একটা কাজে যে এখানে আসছি ওই ব্যাপারটাই ভুলে গেছি। অ্যান্ড নিলাম হচ্ছে, এটা কি স্যাম পাম্প নাকি, এটার নাম কি? স্যাম অ্যাক্সেসরিজ না আরে কি জানি, ধুর, এই পাম্পের নাম কি ভাই? আপনারা যদি মিরপুর থেকে কেউ ভিডিও দেখেন আমার জানায়েন, প্লিজ জানায়েন। এই পাম্প থেকে এত তেল নিয়েছি এক সময়, বাট নাম জানি না। তবে এই একটা পাম্প, এটার তেল যে কখনো খারাপ পাইছি ব্যাপারটা তা না, মানে খুব খারাপ যে পাইছি ব্যাপারটা তা ও না আসলে। এই সনির পাম্প বলে এটারে অনেকেই, তো সনির সামনের এই পাম্পটার এমনি ফুয়েল টুয়েল খারাপ না, বাট কেন যেন নেই না, সেই ট্রাস্টে যাই। যাই হোক, এবারে সার্ভিসটা দেখি কিরকম কি পাই, যদি ভালো পাই তাহলে তো ভালো, আর খারাপ যদি পাই তাহলে আর জীবনে এই পাম্পে আসবো না। ওই দেখেন আগে ঘুরা, এরপরে দেখে বাম পাশ দিয়ে কেউ আসতেছে কিনা। মামা তুসি গ্রেট হো, GREAT গ্রেট। এই লাভ রোডে ঢুকে দেখি আমিও ছাপড়ি হয়ে গেছি, পুরাই একাকার। এই যে দেখেন আরেকটা বাইক, এটা অবশ্য নাম্বার প্লেট নাই দেখে এরকম লাগতেছে, এটা মডিফাইড না। এই একটা এলাকা লাভ রোড পিছনের ওইটা, অ্যান্ড এই দিকে দেখবেন যে বেশিরভাগ সময় বিকেলে আসলে আপনি 3টার পর থেকে একদম রাত 10টা 11টা পর্যন্ত এই রোডে যদি আপনি আসেন, তাহলে দেখবেন প্রচুর হচ্ছে মডিফাইড মোটরসাইকেল দেখা যায়, হাওলার লাগানো কারো। তারপরে ওই যে আছে না, ছাপড়ি থ্রটল আছে, যে ছাপড়ি থ্রটল চিনেন? ছাপড়ি থ্রটল হচ্ছে থ্রটলের এখান থেকে 2টা তার এইভাবে বেড়ে থাকবো, ওটা হচ্ছে ছাপড়ি থ্রটল। আর যদি হলুদ রং হয় তাহলে পুরা ছাপড়ি আলট্রা। আর যদি 2 কালার হয়, ধরেন একটা লাল একটা হলুদ, এই যে এরকম, আমার কি যেন চেতনা বলে না, ওই যে লাল সবুজের চেতনা আমার। এটা কিন্তু এটা অবশ্য সবুজ না, এটা একটু পেস্ট কালার। সবুজ হইলে তো ভালো হইতো, লাল সবুজ হয়ে যেত আমাদের পতাকার কালার। যাই হোক, আমার এইখানেই একটা কাজ, এই সারার পেছনে, সারা পিৎজা, আর এটা শাড়ি। তারপরে আবার আসতেছি আপনাদের নিয়ে ফেরত। বামে চাপুন, এই যে ইন্ডিকেটর দিছি, মামা চাপতে দেন প্লিজ। আরে চাপতেই দিব না, আরে ভাই পারে তো পাছাটা মানে ভাইঙ্গা ফেলে। দেখেন মডিফিকেশন লেভেল 1 স্টেপ হাই। হেড লাইট কি হেডই নাই, 2টা খালি লাগায় রাখছে, এই ফগ লাইট। ভাই রে ভাই, পালসার না ভাই, পালসার যে মডিফাই করে রিসেন্ট আমি দেখতেছি মার্কেটে যত ছাপড়ি মডিফিকেশন আছে সবই হচ্ছে পালসার। কি ভাই, এটা কার?
ভাই ইদানিং পালসারের এত মডিফাই দেখা যায়, পালসার যারাই চালায় এরাই খালি মডিফাই করে। ও অটো রিক্সার সাথে লেগে ভেঙে, অটোর সাথে লেগে ভেঙেই গেছে। আহারে আচ্ছা আচ্ছা আচ্ছা, 220 কিট লাগাইবো ভাই। আচ্ছা এই জন্য এই কই রাখো মনে। হ্যাঁ আচ্ছা আমার 10 মিনিটের কাম, সাইরা চলে যাই। যাক ভাই টাটা। এই যে হলো সানি ভাই, কে কে চিনেন জানেন ভাই, এতদিন ধরে ভিডিও বানাইলাম, হ্যালো গাইস বলা হইল না। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ আল্লাহ। যাই হোক এখানে এসে হলো সানি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, সানি ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা টাড্ডাও দিলাম, কাজও সারলাম। আর এবার হচ্ছে 1:08 অলরেডি বাজে, অ্যান্ড আমার ওদিকে যাওয়ার সময় হয়ে গেছে, মানে জিম টাইম হয়ে গেছে। এই টাইমটা হচ্ছে আমার জিম টাইম, মোটামুটি 1টা থেকে 3টা বা 1:30 থেকে 3:30, মানে মোটামুটি 1টা থেকে 4টার মধ্যে এখান থেকে 1-1.5 ঘন্টা বের করে আমি জিমে সময় দিই আর কি। কারণ সব কিছুর পর হচ্ছে ফিটনেস ইম্পর্টেন্ট। এই হলো ব্যাপার, ফিটনেস ইম্পর্টেন্ট। এ ব্যাপারটা আমাদের সবারই বুঝতে হবে। কারণ কি জানেন, দেখেন আমরা টাকা পয়সা কামাই করি কি জন্য? আমরা টাকা পয়সা কামাই করি একটা সুস্থ জীবনযাপনের জন্য, একটা সুন্দর জীবনযাপনের জন্য। আপনি সবই পাইলেন কিন্তু আপনার সুস্থতা নাই ভাই। ওই সুস্থ মানে ওই জীবন দিয়ে কি করবেন যেখানে আপনি সুস্থই না? স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, তাই না? তো সেইখানে আপনার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। টাকা পয়সা কামাইতে 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 যান অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার কয় যান ব্যায়াম ট্যায়াম করেন, তাহলে সুস্থ থাকতে পারবেন না। শেষ বয়সে যায় ব্যায়াম করেন, মানে সারা জীবন টাকার পিছনে ছুটলেন, শেষ বয়সে যায় আবার এই ফিটনেসের পিছনে ছুটলেন। তার চেয়ে সারা জীবন কামাইটা একটু কমায়, সময়টা একটু বের করে যদি কিছুটা সময় এক্সারসাইজে দিয়ে আপনি যদি সুস্থ থাকতে পারেন, তাহলে যতদিন বাঁচবেন ততদিন সুস্থ থাকবেন। এটা ভালো না? এখন হায়াত মৌত এগুলা তো আসলে মানে ভাগ্যের ব্যাপার, আল্লাহর উপরে, তাই না? এটা তো কেউ আগে থেকে জানে না, কিন্তু সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে। তো একটা কথা আছে, নিয়ত গুণে বরকত। তা আপনার যদি নিয়ত ঠিক থাকে, আপনার যদি লাইনঘাট ঠিক থাকে, সব মানে ঠিক দিকে যদি আপনি যান, তারপরে যদি একটা ইনসিডেন্ট হয় তাহলে ওইটা অ্যাক্সিডেন্ট। বাট আপনি যদি ঘরে বসে থাকেন আর আপনি যদি মনে করেন যে আপনি মানে সুস্থ থাকবেন, তাহলে তো ব্যাপারটা তা না, তাই না? তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে। আগের দিনের মানুষের ব্যায়াম করতে হইতো না, কজ আগের দিনের মানুষের হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল, তারা প্রচুর কাজ করতো সারাদিন। আমরা এখন সারাদিন কাজ করি হলো মোবাইলের ভিতরে বা পিসিতে বসে বা ল্যাপটপে। তো আমাদের আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কিন্তু অনেক অভাব, তাই না? তো সেখানে একটু এক্সারসাইজ না করলে ঠিক থাকা যাবে না। একটু আগে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, যখন শুনছে যে আমি এক্সারসাইজ শুরু করছি, আমার বলতেছে ভাই এটা কি করলেন? আমি বলি কেন ভাই? বলতেছে আপনি এক্সারসাইজ করেন না বলে আমি মোটিভেটেড হয়ে আমি এক্সারসাইজ ছেড়ে দিছিলাম। চিন্তা করেন, আমি অনেকক্ষণ হাসলাম যে মোটিভেটেড হয়ে কেউ এক্সারসাইজ ছাড়ে। আমি আসলে আগে কন্টিনিউ এক্সারসাইজের সাথে ছিলাম, মাঝখানে আমি অনেক বছর করি নাই, কিন্তু আমি নিজেকে ওইভাবে ফিট রেখে আমি মোটা হয়ে যাই নাই। এই ব্যাপারটা আমি কন্ট্রোলে রাখতে পারছিলাম, খাওয়া দাওয়া দিয়ে হোক বা যেভাবে হোক বা টুকটাক এক্সারসাইজ বাসায় করে হোক, ঠিকঠাক রাখতে পারছিলাম। এখন এই অবস্থায় এসে যদি কেউ আমার এটাতে মোটিভেটেড হয়ে এক্সারসাইজ করা মানে জিমে যাওয়া ছাইরা দেয়, এখন আমি তো বাসায় করছি, এখন সে তো বাসায় করে নাই, এখন আমি খাবার কন্ট্রোল করতে পারছি, সে তার জিহ্বাকে কি কন্ট্রোলে রাখতে পারছে? সে কি তার খাবার কন্ট্রোল রাখতে পারছে? যদি না রাখতে পারে তাহলে তো অসুস্থ হয়ে যাবে, তাহলে সে আনফিট হয়ে যাবে। অ্যান্ড আমি নিজে আনফিট হয়ে গেছি বলে আমি আবার জিম জয়েন করছি, তা নাহলে তো আমার বাসায় চলতেছিল সব ঠিকঠাক। অ্যান্ড আবার যখন ফিটনেস ঠিকঠাক জায়গায় চলে আসবে, মনে হবে যে হ্যাঁ বাসায় করলেই ঠিকঠাক মতো হবে, তাহলে তখন হয়তো আবার বাসায় ব্যাক করবো। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, জিম নট লাইক যে আপনাকে সপ্তাহে 7 দিনই করতে হবে। সপ্তাহে 6 দিনের রুটিন আছে, সপ্তাহে 5 দিনের রুটিন আছে, 4 দিনের রুটিন আছে, 3 দিনের রুটিন আছে, ইভেন সপ্তাহে 2 দিনের রুটিনও আপনি চাইলে করতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে সপ্তাহে 1 দিনও জিম করতে পারবেন। ধরেন যখন ফ্রি থাকবেন তখন করবেন, আর আপনি ধরেন 5 দিন 7 দিনের জন্য কোথাও চলে গেলেন, 2 দিন 4 দিন অফিসিয়াল কাজে দৌড়াদৌড়ি করলেন, সপ্তাহে 1 দিন যদি সুযোগ পান, সেই 1 দিনও আপনি চাইলে জিম করে আপনাকে ফিট রাখতে পারবেন। এরকম কিছু ব্যাপার আছে, এটা ট্রেনারদের সাথে কথা বলে আপনাকে জেনে নিতে হবে। এখন আপনার ট্রেনার যদি নিজেই না জানে তাহলে তো সমস্যা। এই কারণে অবশ্যই এখন তো ইউটিউব আছে ভাই, ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে একদিনে এক্সারসাইজ করে আমি ফিট থাকতে পারবো, বা সপ্তাহে 1 দিনের রুটিন বেস্ট কোনটা, দেখবেন অনেক এই টাইপের রুটিন চলে আসবে। সপ্তাহে 2 দিনের রুটিন, 3 দিনের রুটিন, মানে একদিনে ফুল বডি এক্সারসাইজ, এগুলো একটু খুঁজলেই পাবেন। জাস্ট আগ্রহ যদি থাকে ভাই, একটা কথা আছে না যে আপনি যদি খুঁজেন তাহলে আপনার জন্য আল্লাহ 10টা রাস্তা খুলে দিবে, কিন্তু আপনি যদি না খুঁজে হতাশ হয়ে যান তাহলে আপনার সব রাস্তা বন্ধ দেখবেন আপনি। ব্যাপারটা ওইরকম। যাই হোক, এই মোটিভেশন দিয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো, যেহেতু আমি এখন জিমে ঢুকে যাব। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান, আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ
পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি। ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো ছিল। এত কাপড় রোদ দিয়ে রাখছে কেন মানুষ এখানে? ও এই যে টিনের ঘরগুলোতে যারা থাকে তাদের তো রোদ দেওয়ার জায়গা নাই, তারা দেখেন এই যে বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু এই ওয়ালের মধ্যে রোদ দিয়ে রাখে। খেলাটা বুঝছেন? এই যে এইখানেও এই হলো খেলা, দেখছেন? সাহস করে রোদ দিয়ে দিছে, চুরি হয় না। আর আপনার একটা কাপড় আপনি একটু কোনো দিকে রাখবেন, দেখবেন চুরি হয়ে গেছে। আসলে কখন যে কার সাথে কি হয় বলা মুশকিল। এত চেয়ার টেবিলই বা কেন এখানে? ঘরের চেয়ার টেবিলও কি মানুষ বাইরে বের করে রাখছে? না, কথা বললে কথা পারবে। চলেন আজকের ভিডিও থেকে বিদায় নিই আমরা। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.